সো উইক 3তে হচ্ছে আমরা সিএসসি 251 এর প্রথম ইলেকট্রনিক ডিভাইস সেমিকন্ডাক্টর ডায়োড এবং ডায়োডের অ্যাপ্লিকেশন নিয়ে পড়লাম। আর উইক 4-এ এখন আমাদের কাজ হচ্ছে এই যে রিয়েল লাইফের ডায়োডগুলো, সেগুলো খাতায় কলমে আমি কিভাবে অ্যানালাইজ করব বা সার্কিট সলভ করব সেটা নিয়ে আলোচনা করা। তো রিয়েল লাইফের যে কোনো ফিজিক্যাল ডিভাইস যদি আমি খাতায় কলমে আনতে চাই, তো আমাকে একটা ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাকশন বা একটা মডেল তৈরি করতে হবে, এবং সেই মডেলটাকে অ্যাকুরেট করার জন্য রিয়েল লাইফের যে ডিভাইসটা তার যে সকল ধরনের ক্যারেক্টারিস্টিক্স, আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোকে আমাকে কনসিডারেশনে আনতে হবে। তো রিয়েল লাইফ ডায়োড আর আইডিয়াল ডায়োডের মধ্যে মেন দুইটা পার্থক্য আমরা দেখতে পারি। সেটা হচ্ছে নাম্বার 1, পাওয়ার কনজাম্পশন। যে রিয়েল লাইফের ডায়োড হচ্ছে পাওয়ার কনজিউম করে। আইডিয়াল ডায়োড সম্পর্কে আমরা দেখছিলাম যে আইডিয়াল ডায়োড যখন অ্যানোডের ভোল্টেজটা ক্যাথোডের চাইতে বেশি হবে, তখন আমরা তাকে সিম্পলি একটা শর্ট সার্কিটে রিপ্লেস করে দিতে পারবো। এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যেহেতু জিরো শর্ট সার্কিটে, অথবা যখন ওপেন সার্কিটে রিপ্লেস করবো ডায়োডের ভিতর থেকে কারেন্টটা জিরো। সো অবভিয়াসলি পি ইকুয়ালস টু ভিআই ফর্মুলা অনুযায়ী আইডিয়াল ডায়োড কোনো পাওয়ার কনজাম্পশন করবে না। বাট আমরা রিয়েল লাইফে যে জিনিসটা খেয়াল করি, ইলেকট্রনিক ডিভাইস বিকামস হট। মানে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, আপনি যে মোবাইল ইউজ করতেছেন, কম্পিউটার ইউজ করতেছেন, সেটা যখন অন থাকবে বা চালু থাকবে, তখন কিন্তু সেটা দেখবেন যে গরম হয়ে যাচ্ছে। সো এই গরম হয়ে যাওয়ার কারণটাই হচ্ছে যে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো, ট্রানজিস্টর এবং ডায়োডগুলো হচ্ছে তার ভিতরে হিট আপ হয়ে যাচ্ছে। এই হিট আপ হয় এই কারণে যে সে পাওয়ার কনজিউম করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করে। সো অবভিয়াসলি রিয়েল লাইফের ডায়োডগুলো পাওয়ার কনজিউম করবে। আইডিয়াল ডায়োড যদিও আমরা বলছি যে পাওয়ার কনজিউম করবে না, এটা আসলে রিয়েল লাইফের ক্ষেত্রে অ্যাকুরেট না। তো পাওয়ার কনজাম্পশনের ব্যাপারটা যদি আমরা এক্সপেরিমেন্টালি চেক করতে চাই ডায়োডের জন্য, আমরা দেখব যে রিয়েল ডায়োডস কনজিউম পাওয়ার ওয়েন ফরওয়ার্ড বায়াসড। অর্থাৎ ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যখন একটা কনস্ট্যান্ট ডেফিনিট একটা ভোল্টেজ ভিডি নট এটার চাইতে বড় হবে, তখন আমরা বলবো যে ডায়োডটা অন আছে। সো এই অন অবস্থায় ডায়োডের মডেলটা হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেই কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের ভি বা ভোল্টেজ ভ্যালু হবে 0.7 ভোল্ট সিলিকনের জন্য। এটা 0.5 থেকে 0.7 ইউজুয়ালি এরকম একটা ভ্যালু থাকে বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর কনস্ট্রাকশনের জন্য। এবং সেই ক্ষেত্রে যদি আমি কনসিডার করি যে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ 0.7 ভোল্ট এবং ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে আইডি, আমার পাওয়ার কনজাম্পশন অফ দ্য ডায়োড তখন হবে পি ইকুয়ালস টু ভিডি নট ইন্টু আইডি। এটা একটা ফাইনাইট নন জিরো পাওয়ার কনজাম্পশন, অ্যাজ অপোজ টু আইডিয়াল ডায়োড যেখানে পাওয়ার কনজাম্পশন জিরো। আর সিমিলার টু আইডিয়াল ডায়োড এক্ষেত্রে যে ওপেন সার্কিটের ক্ষেত্রে পাওয়ার কনজাম্পশনটা জিরো, কারণ ওপেন সার্কিটে ভোল্টেজ যাই হোক কারেন্ট যেহেতু জিরো, সুতরাং পি ইকুয়ালস টু ভিআই ফর্মুলা অনুযায়ী পাওয়ার কনজাম্পশন জিরো। তো ওপেন সার্কিটের ক্ষেত্রে মডেলের সাথে আইডিয়াল সিনারিও কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এই যে অন অবস্থায় আমরা দেখতেছি যে রিয়েল ডায়োড পাওয়ার কনজাম্পশন করবে, পি ইকুয়ালস টু ভিডি নট আইডি। আর দ্বিতীয়ত যে নন আইডিয়ালিটি বা নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, সেটা হচ্ছে যে ডায়োড যে ধরনের ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, সিলিকন হোক বা গ্যালিয়াম আর্সেনাইড যাই হোক, সেই ম্যাটেরিয়াল একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকে, কারণ তার ভিতরে যে ইলেকট্রন যখন ফ্লো করবে তার ভিতরে ফাইনাইট কিছু ধাক্কা খাবে। মানে ভোল্টেজ দিলে যখন ইলেকট্রনগুলো ফ্লো করার চেষ্টা করবে, তখন হচ্ছে ম্যাটেরিয়ালের স্ট্রাকচারের সাথে সে ধাক্কা খেতে থাকবে। এই কারণে একটা রেজিস্ট্যান্স আমরা রেজিস্ট্যান্স দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই রেজিস্ট্যান্সটাও আমরা হচ্ছে ডায়োডের মডেলের মধ্যে ইনকর্পোরেট করতে চাই। সো আমরা যে সিম্পল একটা যে ভোল্টেজ সোর্স দিয়ে ডায়োডকে রিপ্রেজেন্ট করছিলাম, সেটার সাথে আমি একটা রেজিস্টর যোগ করে দেব। এই রেজিস্টরের ভ্যালুটা হচ্ছে ইউজুয়ালি এক্সপেরিমেন্টালি পাওয়া যায় সিলিকনের জন্য 10-15 ওম এরকম ডায়োড রেজিস্ট্যান্স। আর অফ যখন ডায়োড, এটা হচ্ছে যখন ডায়োডটা অন থাকবে, তখন হচ্ছে আমি এই জিনিসটা দিয়ে ডায়োডটাকে রিপ্রেজেন্ট করব, ডায়োডের মডেলটা এভাবে করব। বাট ডায়োড যখন অফ থাকবে, তখন হচ্ছে আমি সিম্পলি যেভাবে যে ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, এই ক্ষেত্রেও ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করব। তো দেখতে পাচ্ছেন যে রিয়েল ডায়োড আর আইডিয়াল ডায়োডের মধ্যে পার্থক্য হচ্ছে মেইনলি হচ্ছে অন অবস্থায়। অন অবস্থায় আমি রিয়েল ডায়োডকে যদি মডেল করতে চাই, তাহলে আমাকে এই যে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর দিয়ে
মডেল করতে হবে। আচ্ছা, তো ডায়োড মডেল নিয়ে অনেক কথা বললাম। ডায়োড মডেলটা আসলে কেন করা লাগে? মেনলি যে ডায়োড হচ্ছে এক ধরনের নন লিনিয়ার ডিভাইস। ঠিক আছে, আমরা হচ্ছে সিএসসি 250-তে লিনিয়ার ডিভাইস পড়ে আসছি, বাট এখন হচ্ছে যেহেতু ইলেকট্রনিক ডিভাইস এগুলো হচ্ছে নন লিনিয়ার। তো নন লিনিয়ার ডিভাইসের সার্কিট সলভ করা, এটার বিভিন্ন মানে ফাংশনালিটি বের করার জন্য আমাদের নন লিনিয়ার ডিভাইসটাকে লিনিয়ারে কনভার্ট করে নিতে হবে। সো এই লিনিয়ারে কনভার্ট করে নেওয়ার একটা পদ্ধতি আমরা দেখলাম, যেটা হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার। যে একটা লিনিয়ার ডিভাইসের আইভি ক্যারেক্টারিস্টিক্স আমি সেগমেন্ট ওয়াইজ ভাগ করে প্রত্যেকটা আলাদা সেগমেন্টকে আলাদাভাবে লিনিয়ার মডেল দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আইডিয়াল ডায়োড মডেল আমরা উইক 3-তে কিছুটা দেখে আসছি। সেটা হচ্ছে যে আইডিয়াল ডায়োড, এটার অ্যাক্রসে যদি ভোল্টেজ ধরি অ্যানোড ক্যাথোড ভোল্টেজ ভিডি, তাহলে যখন এই ভিডিটা, এই যে এক্স অ্যাক্সিসে যে গ্রাফের যে এক্স অ্যাক্সিসটা, সেইখানে সেটা হচ্ছে ভিডি, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট আইডি। সো এটা একটা সিম্পল মডেল। এটা বলতেছে এই যে ডায়োডটা যখন অন থাকবে তখন ডায়োডের ভোল্টেজটা হবে 0, বা ডায়োডটা হবে শর্ট সার্কিট। আর ডায়োডটা যখন অফ থাকবে তখন ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা হবে যে গ্রাফের এই পার্টটা, লাল সেগমেন্টের এই বাম পাশের পার্টটা অফ। তো তখন হবে ডায়োডের কারেন্টটা হবে 0, কারণ ডায়োডটা তখন আমি ওপেন সার্কিটতে রিপ্রেজেন্ট করব বা মডেল করব। ঠিক আছে, তো এই মডেলটা করার জন্য মানে মডেলের এই পার্টে যদি আমি কনসিডার করতে চাই, তাহলে অবশ্যই যেন ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা 0-র চাইতে কম হয়। 0-র চাইতে কম হলে আমি বলতে পারবো যে ডায়োডটা অফ আছে, এবং ডায়োডটা তখন ওপেন সার্কিটে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা হচ্ছে ডায়োডের আইডিয়াল ডায়োড মডেল। সো আইডিয়াল ডায়োড মডেল থেকে যদি আমরা রিয়েল ডায়োডের মডেলের দিকে যেতে চাই, মানে অ্যাপ্রক্সিমেটলি রিয়েল, এক্স্যাক্টলি রিয়েল তো আর মডেল করা যাবে না। তো অ্যাপ্রক্সিমেটলি রিয়েল করার জন্য আমরা নেক্সট যে মডেলটা এখন থেকে ইউজ করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ বা সিভিডি মডেল। সিভিডি মডেল আর আইডিয়াল ডায়োড মডেলের মধ্যে পার্থক্য এই যে আইডিয়াল ডায়োড মডেলে এই যে দুইটা লিনিয়ার সেগমেন্টের ইন্টারসেকশন পয়েন্ট ছিল এই 0 পয়েন্টে, আর সিভিডি মডেলে দুইটা লিনিয়ার সেগমেন্টের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 0-তে না, বরং ভিডি নট এই পয়েন্টটাতে। ভিডি নট কেন 0 না কেন? কারণ এখন আমরা বলতেছি যে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ হতে হবে অ্যাটলিস্ট ভিডি মোর দ্যান ইকুয়াল টু ভিডি নট। সেই ভিডি নটের ভ্যালুটা হচ্ছে 0.7 ভোল্ট বা এর কাছাকাছি। সো অবভিয়াসলি এখানে যেটা দেখতে পারতেছি যে ডায়োডের ভোল্টেজ যখন ভিডি নটের সমান হবে অথবা ভিডি নটের চাইতে বড় হবে, তখন হচ্ছে আমি ডায়োডটাকে অন অবস্থায় মডেল করব। আমি বলতে পারবো যে ডায়োডটা অন আছে। সো হ্যাঁ, তো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলে আমি একটা ডায়োডকে যদি অন হিসাবে মডেল করতে চাই, আমি সেটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দেব। আর আমি যদি তাকে অফ হিসাবে মডেল করতে চাই, যে এই পার্টটা, তখন আমি তাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দেব। ওপেন সার্কিট মানে হচ্ছে ডায়োডের কারেন্ট 0। এই যে এই পার্টটাতে দেখেন ডায়োডের কারেন্ট 0, আইডি 0। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। আর নেক্সট মডেলটা হচ্ছে ভোল্টেজ সোর্স প্লাস রেজিস্ট্যান্স মডেল। এখানে আমরা হচ্ছে যেটা এই যে একটু আগে পড়তেছিলাম যে ডায়োডের ফাইনাইট ম্যাটেরিয়াল রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সটাকে আমরা ইনকর্পোরেট করব। এই রেজিস্ট্যান্সটাকে ইনকর্পোরেট করার জন্য আমার যে অন সেগমেন্টটা, সেই সেগমেন্টটা আগে কি স্লোপ ছিল ইনফিনিটি, এখন তার স্লোপ ইনফিনিটি হতে পারবে না, এখন তার স্লোপ হবে 1/RD। এই আরডিটা হচ্ছে ডায়োডের যে মডেলের রেজিস্ট্যান্সটা সেটার ভ্যালু আরডি। ঠিক আছে, তো ডায়োড যখন অন থাকবে তার ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন হবে ভিডি ইকুয়ালস টু ভিডি নট প্লাস আইডি ইন্টু আরডি। সেটা সিম্পলি এই স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়ালস টু mx প্লাস সিটাই এভাবে লিখছি, ভিডি ইকুয়ালস টু ভিডি নট প্লাস আইডি আরডি। আর অফ যখন থাকবে তখন অ্যাজ ইউজুয়াল ডায়োডটাকে আমরা ওপেন সার্কিটতে রিপ্রেজেন্ট করে ফেলব। সো সিম্পলি আমরা যদি ডায়োডকে মডেল করতে চাই এই মডেলগুলো অনুযায়ী, তখন আমরা
ডায়োডকে যদি অন কনসিডার করতে চাই, অর্থাৎ ডায়োডের ভিতর দিয়ে কারেন্টটা পজিটিভ কনসিডার করতে চাই, তখন আমরা ডায়োডটাকে এক সিভিডি মডেলের ক্ষেত্রে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দেব, আর সিভিডি প্লাস রেজিস্ট্যান্স মডেলে একটা ভোল্টেজ সোর্স সিরিজ উইথ আ রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেব। এখানে পুরা সবুজ বক্সের ভিতরে যা যা আছে পুরাটাই একটা সিঙ্গেল ডায়োডকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য এটাকে বলা হয় মডেল আর কি। সো এখন এতগুলো মডেল, কোন মডেলটা কখন ইউজ করব সেটা একটা স্বাভাবিক প্রশ্ন। ফর এক্সাম্পল এখানে একটা লিনিয়ার সার্কিট, নন লিনিয়ার সার্কিট দেওয়া আছে, 5 ভোল্টের একটা সোর্স, সেটার সাথে সিরিজের ডায়োড আর রেজিস্টার কানেক্টেড। তো এটা একটা নন লিনিয়ার সার্কিটটাকে যদি আমি লিনিয়ার করতে চাই, তখন আমি কি করব, ফার্স্ট মডেল অনুযায়ী যদি আমি এই সার্কিটটাকে লিনিয়ারাইজ করতে চাই বা ফার্স্ট মডেলটা অ্যাপ্লাই করতে চাই, তখন আমি সিম্পলি, যেহেতু আইডিয়াল ডায়োড ধরে নিতেছি, আমি যদি ডায়োডকে অন ধরে কাজ করতে চাই, অন অ্যাসাম্পশন করে কাজ করতে চাই, তাহলে আমি ডায়োডটাকে সিম্পলি একটা শর্ট সার্কিটতে রিপ্লেস করে দেব। শর্ট সার্কিটে রিপ্লেস করে এই 5 ভোল্ট ডিভাইডেড বাই 1 কিলো ওহম, এটা করলে আমি মানে V = IR অ্যাপ্লাই করলে সার্কিটের কারেন্টটা আইডিটা বের করতে পারবো। আর 2 নাম্বার মেথডে যদি আমি সিভিডি মডেলটা ইউজ করতে চাই, তখন আমি ডায়োডটাকে অন ধরে একটা VD নট ভ্যালুয়ের ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দেব, তারপরে নর্মাল কেবল কেসিএল ইউজ করে সার্কিটটাকে সলভ করতে পারবো, যেহেতু এখন এটি লিনিয়ার সার্কিট হয়ে গেছে। আর সিভিডি প্লাস রেজিস্ট্যান্স মডেলে যদি আমি মানে এই মডেলটা যদি ইউজ করতে চাই, তখন আমি সিম্পলি ডায়োডটাকে এই দুইটা কম্পোনেন্টদের রিপ্লেস করে তারপরে সিম্পলি কেভিএল কেসিএল দিয়ে সার্কিটটা সলভ করব। তো কেভিএল যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এই ক্ষেত্রে এই 3 নাম্বার মেথডে ফর এক্সাম্পল কেভিএল অ্যাপ্লাই করলে দেখা যাবে যে 5 = VD0 প্লাস IDRD প্লাস ID × 1 কিলো ওহম। এটা সলভ করলে আমি ডায়োডের ভিতর দিয়ে বা রেজিস্টারের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে আইডি, সেটা আমি সলভ করে ক্যালকুলেট করতে পারবো। সো কখন কোন মডেলটা ইউজ করব সেটা নিয়ে যেটা বলা হয়েছিল, যে এখানে একটা ট্রেড অফ আছে, অ্যাকুরেসি ভার্সেস সিম্পলিসিটি। আমি যদি বেশি অ্যাকুরেসি চাই, আমি যদি রিয়েল লাইফকে ভালোভাবে মডেল করতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই, তখন যে প্রবলেমটা হবে, আমার সিম্পলিসিটি কমে যাবে বা আমার সার্কিটটা কমপ্লেক্স হয়ে যাবে, মডেলটা কমপ্লেক্স হয়ে যাবে। সো সবচেয়ে অ্যাকুরেট মডেল এখানে হচ্ছে এইটা, সিভিডি প্লাস রেজিস্টার মডেলটা। আর সবচেয়ে সিম্পল বাট ইনঅ্যাকুরেট মডেল হচ্ছে আইডিয়াল ডায়োড মডেলটা, অর্থাৎ শর্ট সার্কিট ওপেন সার্কিট মডেলটা। সো এটা আমার ইলেকট্রনিক সার্কিটের সিচুয়েশন বা সিনারিওর উপর ডিপেন্ড করে আসলে চিন্তা করে কোন মডেলটা ইউজ করব সেটা ডিসাইড করতে হবে আর কি। ইউজুয়ালি আমরা ইলেকট্রনিক সার্কিট যেগুলো 5 ভোল্টে কাজ করে এবং সেখানে মোটামুটি একটা অ্যাকুরেসি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এই 2 নাম্বার অর্থাৎ সিভিডি মডেলটা ইউজ করে থাকি। আর যেসব ক্ষেত্রে ভোল্টেজগুলো অনেক বড় থাকে, যেমন AC/DC সার্কিট, রেকটিফায়ার সার্কিট, সোর্সগুলো হচ্ছে 220 ভোল্ট, 230 ভোল্ট, তখন ডায়োডের যে 0.7 ভোল্টের থ্রেশহোল্ড ভোল্টেজটা, সেটা খুব একটা ম্যাটার করে না। সেটা যদি আমি ধরে ম্যাথ সলভ করি আর না ধরে ম্যাথ সলভ করি, আসলে কোনো কিছু যায় আসে না। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নাম্বার 1 মডেলটা ইউজ করে থাকি। বাট এই কোর্সের মোস্ট অফ দি কেসেসে আমরা 2 নাম্বার মডেলটা অর্থাৎ সিভিডি মডেলটা ইউজ করে থাকব। সো সেমিকন্ডাক্টর ডায়োড, যেটা রিয়েল লাইফে সেমিকন্ডাক্টর দিয়ে বানানো হয়, সেইটার ফিজিক্যাল কনস্ট্রাকশন নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল। সো ডায়োড হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড, সিলিকন, জার্মেনিয়াম আর গ্যালিয়াম আর্সেনাইড, মেনলি 90% হচ্ছে সিলিকন দিয়ে আজকাল বানানো হয়, এবং সেটাকে বলা হয় এক্সট্রিনসিক সিলিকন। মানে এটা পিওর সিলিকন না, বরং আমি যদি একটা সিলিকন সেমিকন্ডাক্টরের ব্লকে কিছু ইমপিউরিটি, কিছু এক্সটার্নাল অ্যাটম দিয়ে ডোপিং করি, এই যে ডোপিং শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছিলাম। ডোপিং হচ্ছে আমি সিলিকনের সাথে অন্যান্য এলিমেন্ট যেমন বোরন, গ্যালিয়াম, ফসফরাস, এগুলো যদি সিলিকনে অ্যাড করি, তাহলে আমি পি টাইপ এন টাইপ সিলিকন নামে কিছু মানে ম্যাটেরিয়াল ফর্ম করতে পারবো। তো আমি একটা সিঙ্গেল সিলিকন ব্লকে যদি এক অংশে পি টাইপ ডোপেন্ট দিয়ে ডোপ করি এবং আরেক অংশে এন টাইপ লাইক ফসফরাস, আর্সেনিক, এই ধরনের এলিমেন্ট দিয়ে ডোপ করি, ডোপ মানে হচ্ছে সিম্পলি ওই ইম্পিউরিটিগুলো এই ব্লকের মধ্যে ঢুকানো কোনো একটা পদ্ধতির মাধ্যমে।
এই ডোপিংটা করলে যেটা হবে, একটা পিএন জাংশন ডায়োড নামের একটা জিনিস ফর্ম হবে। এবং পিএন জাংশন ডায়োডের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা এমনই, যখন এটার অ্যাক্রসের ভোল্টেজটা, এই যে ভিএসি অ্যানোডের ভোল্টেজটা যখন ক্যাথোডের ভোল্টেজের সমান হবে বা তার চাইতে বেশি হবে, তখন আমি বলবো যে এই ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসড আছে। ফরওয়ার্ড বায়াসড অবস্থায় ডায়োড কারেন্ট অ্যালাউ করবে, একটা বিশেষ ডিরেকশানে কারেন্ট অ্যালাউ করবে। ডিরেকশানটা এখানে দেখাই দিচ্ছি, এই ডিরেকশানে, অ্যানোড থেকে ক্যাথোড যেহেতু এই ডিরেকশানে কারেন্ট ফ্লো করবে। আর ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যখন লেস দ্যান 0 হবে, তখন ডায়োডটাকে বলবো আমরা রিভার্স বায়াসড। রিভার্স বায়াসড অবস্থায় ডায়োড কারেন্ট ব্লক করবে, ডায়োডের ভিতর থেকে কারেন্ট যেতে দিবে না। সো তখন এটাকে ওপেন সার্কিট দিয়ে আমরা মডেল করতে পারি আর কি। সো এটা ছিল সেমিকন্ডাক্টর ডায়োডের ফিজিক্যাল কনস্ট্রাকশন। এখন রিয়েল লাইফে যে সেমিকন্ডাক্টর ডায়োড, সেগুলোর আইভি ক্যারেক্টারিস্টিক্স আসলে দেখতে কীরকম, আমরা তো তখন মডেল নিয়ে চিন্তা করলাম। রিয়েল লাইফে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্সগুলো আসলে এক্সপোনেনশিয়াল। ডায়োডের ইকুয়েশনটা যদি আমরা দেখি, আমরা যে ফিজিক্যাল অ্যানালাইসিস করে ডায়োডের ইকুয়েশন যেটা পাই, সেটা হচ্ছে আইডি ইকুয়ালস টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিডি বাই ভিটি মাইনাস 1। সো এখানে ডায়োডের কারেন্ট আর ভোল্টেজের মধ্যে একটা রিলেশন খুব চমৎকারভাবে একটা সিম্পল সিঙ্গেল লাইনের ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটাকে ডায়োডের ইকুয়েশন বলা হয়। এখানে যে আইএসটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট বলা হয় ডায়োডের, অর্থাৎ ডায়োডের ভোল্টেজ ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যখন 0, তখন ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইএস। এটার ভ্যালু 10⁻12, অর্থাৎ 1 পিকো অ্যাম্পিয়ার থেকে 1 ন্যানো অ্যাম্পিয়ার, এই রেঞ্জে হয়ে থাকে আইএস। আর এখানে যে ভিটি দেখতে পারতেছেন, এই প্যারামিটারটার নাম হচ্ছে থার্মাল ভোল্টেজ। থার্মাল ভোল্টেজটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, বোল্টজম্যান কনস্ট্যান্ট এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার, তার ভ্যালু হচ্ছে 0.026 ভোল্ট। সো এই ভিটি আর আইএস যদি আপনি এই ইকুয়েশনে প্লাগ ইন করেন, তাহলে আপনি যে কোনো ভিডিওর জন্য আপনি ডায়োডের কারেন্টটা ইজিলি সলভ করে বের করতে পারবেন, ক্যালকুলেট করতে পারবেন। এবং এটা যেহেতু একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে এখানে, ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে একটা এক্সপোনেনশিয়াল কার্ভের মতো, অর্থাৎ শুরুতে খুব আস্তে আস্তে বাড়লেও হঠাৎ করে এক পয়েন্টে গিয়ে এক্সপোনেনশিয়ালি বাড়া শুরু করে, ডায়োডের কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়। সো এই পয়েন্টটা যদি আপনি চিন্তা করেন, জিনিসটা আসলে যে আমরা আইডিয়াল ডায়োড বা সিভিডি মডেলে যেটা আঁকছিলাম, এরকম করে আঁকছিলাম আমরা। দুইটা লাল পয়েন্ট ছিল, একটা ছিল এরকম, একটা ছিল এরকম। তা আপনি অ্যাপ্রক্সিমেটলি যদি এক্সপোনেনশিয়াল কার্ভটাকে যে এইভাবে দুইটা স্ট্রেট লাইন দিয়ে মডেল করতে চান, তাহলে কিন্তু জিনিসটা খুব একটা ইনঅ্যাকুরেট না, মোটামুটি রিয়েল লাইফের সাথে আমাদের মডেলটা অ্যাপ্রক্সিমেটলি মানায়। আর একটা জিনিস আমরা পড়ছিলাম এক্সট্রা, শর্টকি ডায়োড, যেটা হচ্ছে মেটাল এবং সিলিকনের জাংশন দিয়ে ফর্ম করা হয়। এটা একটা স্পেশালিটি হলো যে এটার ভিডি নটের ভ্যালুটা কম। ভিডি নটের ভ্যালু কম হওয়াতে এটাতে বলতে গেলে লস কম। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেখানে ডায়োডের ভোল্টেজ ড্রপটা কম হলে ভালো, সেই সব অ্যাপ্লিকেশনে শর্টকি ডায়োড ইউজ করা হয়ে থাকে। সো ফাইনালি ডায়োডের সার্কিট আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে আলোচনা হয়েছিল। প্রথম যে মেথডটা দেখানো হয়েছিল সেটাকে বলা হয় গ্রাফিক্যাল অথবা লোড লাইন মেথড। এই মেথডে আমরা যেটা করি, এখানে সিম্পল একটা সার্কিট দেখানো হয়েছে, 5 ভোল্টের সোর্স আর একটা ডায়োড রেজিস্টার পেয়ার। এই সার্কিটের জন্য আমরা একটা আইভি গ্রাফ আঁকবো। সেই গ্রাফের মধ্যে আমি ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা আঁকবো ফার্স্টে, লাল লাইন দিয়ে যেটা আঁকা রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা আঁকবো। এরপরে হচ্ছে আমি একটা লোড লাইন আঁকবো, যেটা ব্লু লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো লোড লাইনের ইকুয়েশনটা কি, আমি কেভিএল থেকে পাবো। কেভিএল থেকে পাচ্ছি আইডি ইকুয়ালস টু -1/5 ভিডি প্লাস 1। এটা এই সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করার পরে আসছে। সো এটা যদি আমি y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, আমি এই ব্লু স্ট্রেট লাইনের স্লোপ এবং ইন্টারসেপ্ট c ওই ভ্যালুটা পাবো এবং এই স্ট্রেট লাইনটাকে প্লট করতে পারবো। এবং ফাইনালি আমি যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে এই ব্লু লাইন এবং রেড লাইন,
কোথায় গিয়ে মিলতেছে, কোথায় ইন্টারসেক্ট করতেছে। যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে সবুজ পয়েন্টটা, সেই পয়েন্টে আই এর ভ্যালুটাই হচ্ছে আমার এই সার্কিটের কারেন্ট। সো আমি এখানে গ্রাফিক্যালি দুইটা গ্রাফকে সুপার ইম্পোজ করে, লোড লাইন আর সিভিডি মডেল সুপার ইম্পোজ করে ডায়োডের সার্কিটের মানে প্যারামিটারগুলো বা যে কারেন্ট ভোল্টেজগুলো সলভ করে বের করতে পারবো। এখানে যেটা আসছে আইডি ইকুয়ালস টু 43/50 মিলিঅ্যাম্পিয়ার। বাট এই লোড লাইন মেথডের সমস্যা হলো যে ডায়োডের সার্কিট যখন সিম্পল থাকবে তখন এটা করতে সুবিধা, বাট ডায়োডের সার্কিট যখন আরেকটু কমপ্লিকেটেড হবে, একাধিক ডায়োড থাকবে, সিরিজ প্যারালাল কনফিগারেশনে থাকবে, তখন এই জিনিসটা অ্যাপ্লাই করতে অনেক কমপ্লেক্সিটি তৈরি হবে। অর্থাৎ এই জিনিসটা ভালোভাবে স্কেল করে না মানে হচ্ছে যখন সার্কিট কমপ্লেক্স হবে তখন এই মডেলটার পারফরমেন্স একই লেভেলের অ্যাকুরেসি বা একই লেভেলের পারফরমেন্স পাইতে হলে আমাকে একটু বেশি কষ্ট করতে হবে, অর্থাৎ আমার কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তো এই কারণে আমরা যেই মডেল বা এই যে মেথড যেটা ইউজ করব ডায়োডের সার্কিট সলভ করার জন্য, সেটাকে বলা হবে মেথড অফ অ্যাজিউমড স্টেট, MAS। মেথড অফ অ্যাজিউমড স্টেটটা ইট কনসিস্ট অফ গেসিং দ্য অপারেটিং মোড অফ দ্য ডায়োড। গেস করতে হচ্ছে কেন? গেস করতে হচ্ছে এই কারণে যে ডায়োড একটা নন লিনিয়ার ডিভাইসকে যখন আমি পিস ওয়াইজ লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন দিয়ে মডেল করব, তখন তার এক এক সেগমেন্টে বা এক এক রিজনে তার বিহেভিয়ার এক এক রকম হবে। এবং আমি যখন ইনিশিয়ালি একটা সার্কিট দেখবো, এরকম একটা সার্কিট দেখবো, আমি কিন্তু আগে থেকে বলতে পারবো না যে ডায়োডটা কোন রিজনে অপারেট করতেছে, এটা কি অন আছে নাকি অফ আছে, এটা কি শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করবো নাকি ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করবো, এটা আমি আগে থেকে থিওরিটিক্যালি বলতে পারবো না। তো এই কারণে আমার ডায়োডের স্টেটটা অ্যাসাম্পশন করে নিতে হবে বা গেস করে নিতে হবে। ফার্স্ট স্টেপে আমি ডায়োডের প্রত্যেকটা ডায়োডের স্টেট অ্যাসাম্পশন করে সার্কিটটাকে তার লিনিয়ার ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করব বা রিপ্লেস করব। ডায়োডকে যদি আমি অন বা ফরওয়ার্ড বায়াস অ্যাসাম্পশন করি, তাহলে ডায়োডকে কনস্ট্যান্ট ভোল্টেজ ডায়োড মডেলে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করব। আর ডায়োডকে যদি অফ রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমি ডায়োডকে ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করব। দ্বিতীয় স্টেপে হচ্ছে আমি এই লিনিয়ার সার্কিটটাকে নর্মাল মেথড অর্থাৎ নোডাল মেশ অ্যানালাইসিস এই মেথডে সলভ করব বা অ্যানালাইজ করব। নোডাল অ্যানালাইসিস আমরা আগে 250-তে যেভাবে পড়ে আসছি, সেম ওয়েতে এই সার্কিটটাকে এখন সলভ করব, কারণ সার্কিটে তো এখন আসলে ডায়োড নাই, ডায়োডের জায়গায় ভোল্টেজ সোর্স আর ওপেন সার্কিট, শর্ট সার্কিট এসব আছে। তো এটা সিম্পলি সলভ করা যাবে। তো সলভ করার পরে আমি কি করব, আমার অ্যাসাম্পশনগুলো ঠিক ছিল কিনা সেই জিনিসটা আমাকে একটু কষ্ট করে ইভ্যালুয়েট করতে হবে। প্রত্যেকটা ডায়োডের জন্য আলাদাভাবে ইভ্যালুয়েট করতে হবে, এবং ইভ্যালুয়েট করার পরে যদি আমি দেখি যে আমার অ্যাসাম্পশন প্রত্যেকটা ডায়োডের জন্য কারেক্ট, তখনই আমি বলতে পারবো যে আমার সার্কিটটা ঠিকমতো সলভ হয়েছে, আমি কারেক্ট অ্যান্সার পাইছি। আর যদি যে কোনো একটা ডায়োডের জন্য অ্যাসাম্পশনটা ভুল হয়ে থাকে, তাহলে আমি নতুন অ্যাসাম্পশন করে আবার সার্কিটটাকে অ্যানালাইজ করে আবার এই প্রসেসে ফিরব, অর্থাৎ আবার স্টেপ 1-এ গিয়ে এটা একটু রিপিট করা লাগবে। সো অ্যাসাম্পশনটা ইভ্যালুয়েট করার জন্য যে এই কন্ডিশনগুলো আমাকে যাচাই করতে হবে, সেটা হচ্ছে আমার ডায়োডে যদি অফ অ্যাসাম্পশন করে থাকি, তাহলে আমি চেক করবো যে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা অর্থাৎ অ্যানোড ক্যাথোডের ভোল্টেজটা কি 0-র চাইতে কম কিনা। যদি 0-র চাইতে কম হয়ে থাকে, তাহলে আমার অফ অ্যাসাম্পশনটা কারেক্ট। আর যেসব ডায়োডকে আমি অন অ্যাসাম্পশন করছি বা ফরওয়ার্ড বায়াস ধরে নিছি, সেই সব ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট যে ফ্লো করতেছে, সেই কারেন্টটা পজিটিভ কিনা। কারেন্ট যদি কেসিএল অ্যাপ্লাই করার পর দেখি যদি কারেন্ট পজিটিভ আসে, তখন আমি বুঝবো যে আমার অ্যাসাম্পশন কারেক্ট হয়েছে। সো এখানে একটা ছোটোখাটো এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা এক্সপ্লেন করি। এখানে দুইটা ডায়োড আছে, D1 আর D2। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি D1-কে আর D2-কে অ্যাসাম্পশন করে, মানে স্টেটটা অ্যাসাম্পশন করে লিনিয়ার সার্কিটে রিপ্রেজেন্ট করব। এখানে আমি সিম্পল রাখার জন্য এই আইডিয়াল ডায়োড মডেলটা ইউজ করছি। আমি D1-কে অন ধরছি, অর্থাৎ এখানে একটা শর্ট সার্কিট করে দিছি, আর D2-কে অফ করছি, অর্থাৎ এখানে একটা ওপেন সার্কিট করে দিছি। এই শর্ট আর ওপেন ধরে আমি সার্কিটটা আবার নতুন করে আঁকছি। এখন নতুন করে আঁকার পরে আমি স্টেপ 2-তে কী করব, KCL KVL অ্যাপ্লাই করে ID1 আর VD2 বের করব। ID1 কী ছিল, D1-এর কারেন্ট
আর VD2 হচ্ছে D2 এর অ্যাক্রসে ভোল্টেজ। এই ID1 আর ID2 VD2 বের করার পরে আমি স্টেপ 3তে চেক করে দেখব যে ID1 কি 0-র চেয়ে বেশি আর VD2 কি 0-র চেয়ে কম। যদি এই দুইটা অ্যাসাম্পশন দুইটাই কারেক্ট হয়ে থাকে তাহলে আমি বুঝবো যে আমার অ্যাসাম্পশন বোথ ওয়ার কারেক্ট এবং আমার লিনিয়ার আমার সার্কিট সলভিংটা ঠিক হয়েছে, অ্যাসাম্পশন ঠিক হয়েছে, অর্থাৎ সার্কিটের যে অবটেন্ড ভোল্টেজ কারেন্ট ভ্যালু সেগুলো কারেক্ট। বাট এই দুইটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল না হয়ে থাকে তাহলে আমি বুঝবো যে আমার অ্যাসাম্পশনে ঘাপলা ছিল, আমাকে আবার স্টেপ 1-এ গিয়ে নতুন অ্যাসাম্পশন ইউজ করে সার্কিটটা আবার সলভ করতে হবে। তো এইভাবে আমাকে রিপিটেশন করে ডায়োডের সার্কিটগুলো সলভ করে, আসলে একটু কষ্ট করে আর কি সলভ করে, মানে সলভ করার জন্য তো KCL KVL ইউজ করতেছি, ওটা ব্যাপার না, বাট একটু ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপার আছে এখানে। উইক 4-এর মেইন কথা হলো যে একটু ট্রায়াল অ্যান্ড এরর করা লাগবে, সিম্পল জিনিস, বাট ইউ হ্যাভ টু বি আ বিট মানে এক্সস্টিভ, ইউ হ্যাভ টু গো থ্রু ইট উইথ আ বিট অফ পেশেন্স। যদি পেশেন্টলি করতে পারেন তো কোনো অসুবিধা নেই, সিম্পল সার্কিট, সিম্পল ইকুয়েশন, কোনো ব্যাপার না। সো উইক 4-এর আলোচনা মোটামুটি এ পর্যন্তই ছিল।